সুপ্রিয় শিক্ষার্থীরা, এই মুহূর্তে তোমরা যে যেখান থেকে আমাকে দেখছো সবারই সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। আজ আমি নবম দশম শ্রেণীর তোমাদের সাধারণ গণিতের পরিমিতি যে বিভাগটা রয়েছে সেখান থেকে অনুশীলনী 16.4 সেই অনুশীলনী নিয়ে একটু আলোচনা করব। প্রথমে আমি এখানকার গাণিতিক সমস্যাগুলো সমাধানের জন্য যে সমস্ত সূত্রের গাণিতিক সূত্র রয়েছে সেই সূত্রগুলো একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সহজভাবে। হ্যাঁ, একটু খেয়াল করো। প্রথমেই আমাদের আয়তাকার ঘনবস্তু নিয়ে একটু আলোচনা আছে এই অধ্যায়ে। আয়তাকার ঘনবস্তু, একটা আয়তাকার ঘনবস্তু বা রেক্ট্যাঙ্গুলার সলিড, এটা দেখতে কেমন হয়? এটা দেখতে আমি একটু আঁকার চেষ্টা করব, হয়তো পারফেক্ট হবে না। আয়তাকার ঘনবস্তু দেখতে অনেকটা এরকম হয়। হ্যাঁ, আয়তাকার ঘনবস্তুর কি থাকবে? 6টা তল থাকবে। 6টা তল থাকবে। ধরে নাও এটা আয়তাকার ঘনবস্তু, একবারে পারফেক্ট হবে না, এই রেখাটা একটু উপরে হলে ভালো হতো। ধরে নাও এটাই আয়তাকার ঘনবস্তু। হ্যাঁ, ধরে নাও পারফেক্টলি এটা হচ্ছে একটা আয়তাকার ঘনবস্তু। আয়তাকার ঘনবস্তু কি? যে আয়তাকার ঘনবস্তু হচ্ছে এমন একটা ঘনবস্তু যেটার 6টা তল থাকবে, আয়তাকার, এবং 6টা তলই হবে আয়তাকার। আমি একটু দেখাচ্ছি যে এটা কেমন হতে পারে। তোমাদের যে বইগুলো, প্রত্যেকটা বই হচ্ছে একটা আয়তাকার ঘনবস্তু। একটা বই, এটা হচ্ছে একটা আয়তাকার ঘনবস্তু, প্রত্যেকটা বই। এটা কি কি থাকবে দেখো? 6টা তল, একটা তল, নিচে একটা তল, এই পাশে একটা, এই পাশে একটা, এখানে একটা, এখানে একটা, টোটাল 6টা তল। এই 6টা তলে কিন্তু এক একটা আয়তক্ষেত্র। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের আয়তাকার ঘনবস্তু। এই আয়তাকার ঘনবস্তুর কি কি পরিমাপ থাকবে? দৈর্ঘ্য থাকবে, এইদিকে মেপে যেটা হবে সেটা দৈর্ঘ্য, এইদিকে মেপে যেটা হবে সেটা হচ্ছে প্রস্থ, আর এইটুক হচ্ছে আমাদের উচ্চতা। ঠিক আছে? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এটাই আমি একটু আঁকার চেষ্টা করেছি এখানে। তুমি একটু খেয়াল করো যে একটা আয়তাকার ঘনবস্তু, এটার কি কি পরিমাণ থাকতে পারে এখানে। হ্যাঁ, তাহলে দৈর্ঘ্য, ধরো যে এই দৈর্ঘ্যটা হচ্ছে এ, এখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব। প্রস্থ হচ্ছে এই দিকের যে দূরত্ব, তাহলে এটাকে ধরো যে বি। আর উচ্চতা, উচ্চতা কি? উচ্চতা হচ্ছে সি। ধরো এইটাই উচ্চতা। আসলে সি কিন্তু এইটাও 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 এইটাও। দৈর্ঘ্য কিন্তু এইটা 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 সবগুলাই। প্রস্থ এইটা 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 আর এইটা। বুঝা গেছে? এখন এখানে আমি আরো কিছু বিন্দু দিয়ে জিনিসটা আরেকটু সিম্পলিফাই করার চেষ্টা করি। ধরো যে এই বিন্দুটা হচ্ছে আমাদের এ বিন্দু, এইটা হচ্ছে বি বিন্দু, এইটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। অন্য বিন্দুগুলা যেটা প্রয়োজন নাই সেটা লিখবো না। তাহলে এটা কি একটা আয়তক্ষেত্র না? আর এইটা ধরো যে ই বিন্দু, এই কর্নারের বিন্দুটা, এই তলের পিছনের ওই কর্নারের বিন্দুটা, আর সামনেটা হচ্ছে। একটু খেয়াল করো, এই নিচের যেই তল সেটা একটা আয়তক্ষেত্র না? সেটা তো একটা আয়তক্ষেত্র। তাহলে তুমি এইখান থেকে এ থেকে সি পর্যন্ত যে দূরত্ব সেটা কি? সেই আয়তক্ষেত্রের কর্ণ না? একটা আয়তক্ষেত্র তার কর্ণ না? বইটার দিকে খেয়াল করো যে এটা তো একটা আয়তক্ষেত্র ছিল এরকম। তো এই যে ভূমি, এটা একটা আয়তক্ষেত্র। দৈর্ঘ্য, প্রস্থ, তুমি এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত যে দূরত্ব সেইটা কি? কর্ণ না আয়তক্ষেত্রের? তাহলে দেখো তো এটা একটা কি সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে না? যদি এই বরাবর চিন্তা করো, এই কোণটা সমকোণ, তাহলে এটা অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব। তাহলে আমাদের সেই মহান পিথাগোরাসের উপপাদ্য, অতিভুজ স্কয়ার সমান কি? লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, এখানে তুমি অ্যাপ্লাই করতে পারবা। এই যে ভূমি, সেই ভূমির ক্ষেত্রে অতিভুজ স্কয়ার তার মানে কি? এসি স্কয়ার সমান কি? ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। বুঝা গেছে? এটা এসি এসি স্কয়ারের মান। এবার আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে এই আয়তক্ষেত্রের আমরা কর্ণ বের করব। আয়তক্ষেত্রের কর্ণ কি? এই প্রান্ত থেকে ওই প্রান্তের দূরত্ব, বা এই প্রান্ত থেকে এই প্রান্তের দূরত্ব। দেখে মনে হচ্ছে ছোট, এটা কিন্তু ত্রিমাত্রিক চিত্র। আবার আমি সেই বই দিয়ে বোঝাই। কর্ণ হচ্ছে এই কর্নার থেকে, এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে কর্ণ। এই বিন্দু থেকে এই বিন্দু, অথবা এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে কর্ণ, অথবা এইখান থেকে এইখান পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে সেই আয়তাকার ঘনবস্তুর কর্ণ। একটু খেয়াল করো, তাহলে কর্ণটা
কর্ণ আসলে এটা না, এই এ থেকে ই পর্যন্ত যেই দূরত্ব, এই এ থেকে ই পর্যন্ত যেই দূরত্ব সেটা হচ্ছে আমাদের কর্ণ। আমরা চাই এই আয়তাকার ঘনবস্তুর কর্ণ বের করতে। হ্যাঁ, তাহলে কর্ণ যেটা খেয়াল করো যে এখানে, তাহলে এই যদি তুমি বের করতে চাও, দেখো তো এখানেও পিথাগোরাস খাটে না? খেয়াল করো, এই নীল রেখাটা, এই লাল রেখাটা আর এই কালো রেখাটা, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে অতিভুজ। সেটাও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। বুঝতে পারছো? হ্যাঁ, আবার খেয়াল করো, এই বইটা আমি এই বরাবর যদি কেটে ফেলি, একটা তল আসবে না? এই বরাবর কাটলে সেই তলটা, সেই তলের এইখান থেকে এই পর্যন্ত যেটা সেটা ভূমি, আর এইখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব সেটা অতিভুজ, আর এটা হচ্ছে লম্ব। তাহলে সেইখানেও আমাদের কি থাকবে? পিথাগোরাস থাকবে। তাহলে আমরা কি লিখতে পারি? a স্কয়ার সমান কি লিখতে পারি? ac স্কয়ার প্লাস কি c স্কয়ার, ce, এটা কিন্তু ক্যাপিটাল সি, আর স্মল সি হচ্ছে এটা। তাহলে এখান থেকে আমরা যদি ভ্যালুগুলো বসায় দেই, ac স্কয়ারের ভ্যালু কত? একটু আগে বের করছি, a স্কয়ার প্লাস b স্কয়ার, আর c স্কয়ার এখান থেকে এই পর্যন্ত যে দৈর্ঘ্য সেটা হচ্ছে স্মল c, তাহলে স্মল c স্কয়ার। তাহলে a স্কয়ার সমান এটা। আমাদের বের করতে হবে কর্ণ। তাহলে আমাদের এই যে কর্ণ, এই এটা সমান কি? স্কয়ারের পাশে গেলে কি রুট হয়ে যাবে না? তাহলে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস হচ্ছে c স্কয়ার। যেহেতু কর্ণ, তাহলে এটা কি হবে? এত একক, সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার, মিটার থাকলে মিটার, মিলিমিটার থাকলে মিলিমিটার। বুঝা গেছে? তাহলে এটা হচ্ছে আয়তাকার ঘনবস্তুর কর্ণ। প্রথমে আমি কর্ণটা দেখিয়ে দিলাম। এবার হচ্ছে এই আয়তাকার ঘনবস্তুর আমি প্রথমে বলেছি যে তল কয়টা? 6টা। 6টা তলের ক্ষেত্রফল যদি আমরা বের করি, বের করে যদি যোগ করি, সেটাকে বলা হয় সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল, খেয়াল করো, এটা হচ্ছে কর্ণ। তারপর সমগ্র তলের ক্ষেত্রফল এখানে লিখে দিই। হ্যাঁ, উপরে লিখে দিই সমগ্র তলের ক্ষেত্রফল, পরে আমি মুছে দিব। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল, আমি তো একটু প্রবলেম করছে। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল, আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? সমগ্র তলের ক্ষেত্রফল মানে 6টা তলের ক্ষেত্রফল। একটু খেয়াল করো যে 6টা তল, এখানে যে 6টা তল আছে, আমি প্রথমে বলেছিলাম যে 6টা তলই আমাদের কি আয়তক্ষেত্র না? আবার বই 6টা তল, এ একটা তল, এ একটা তল, ঠিক আছে? এই তলটা কি একটা আয়তক্ষেত্র না? অবশ্যই আয়তক্ষেত্র। এটার দৈর্ঘ্য কি? এ, এটার প্রস্থ কি? বি। তাহলে এটার ক্ষেত্রফল কি? এ বি না? এবার এই পাশে আসো, এটার ক্ষেত্র কি? দৈর্ঘ্য এ, প্রস্থ বি, তাহলে এ বি। এ একটা তল, এ একটা তল, এটার ক্ষেত্রফল এ বি, এই পাশের ক্ষেত্রফল এ বি। তাহলে দুইটা যোগ করলে তুমি কি পাবা? 2ab পাবা না? 2ab পাবা। তাহলে দেখো যে আমাদের দুইটা তলের ক্ষেত্রফল 2ab। আমি লিখে দেই, তাহলে আমাদের বড় যে দুইটা তল, সেই দুইটার ক্ষেত্রফল যোগ করলে পাচ্ছ 2ab। এবার খেয়াল করো, 500 তল দেখো, এই পাশেরটা, এই দিকে কি? এ, এই দিকে কি? সি, তাই না? এই তলটা খেয়াল করো, এই দিকে কি? বি, এই দিকের যে মাপটা সেটা কি? সি না? তাহলে এইদিকে বি, এইদিকে সি, এটার ক্ষেত্রফল তাহলে কি? বিসি। এটা একটা আয়তক্ষেত্র। এই পাশেও কি? বিসি, তাহলে 2bc না? তাহলে 2bc আমি লিখবো। তারপরে এই পাশে দেখো, এ, এইদিকে সি, তাহলে এটার ক্ষেত্রফল কি? সিএ, এই পাশেরটাও সিএ, তাহলে 2ca। এই কারণেই আয়তাকার ঘনবস্তু সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 2টা ab, 2টা bc, আর কি? 2টা ca। এইখান থেকে তুমি যদি 2 কমন নাও, তাহলে ab প্লাস bc প্লাস হচ্ছে ca, এটা যেহেতু ক্ষেত্রফল তাহলে কি হবে? বর্গ একক। হ্যাঁ, বর্গ একক হবে। বোঝা গেছে? এবার লাস্ট, এবার এই আয়তাকার ক্ষেত্রে আমরা আয়তাকার যে ঘনবস্তু সেটার আয়তন বের করব। আয়তন সবসময় মনে রাখবা যে আয়তাকার ঘনবস্তু, তারপর সিলিন্ডার, সিলিন্ডার মানে হচ্ছে পাইপ, এর পরেরটাই বুঝাই দিব। এইগুলার ক্ষেত্রফল তুমি ভূমির ক্ষেত্রফলের সাথে যদি উচ্চতা গুণ করে দাও তাহলেই পেয়ে যাবা। ভূমির ক্ষেত্রফল গুণ হচ্ছে উচ্চতা, ভূমির ক্ষেত্রফল গুণ হচ্ছে উচ্চতা। দেখো তো এটা ভূমির ক্ষেত্রফল কি? এবি না? ভূমি তো একটা আয়তক্ষেত্র, ভূমির ক্ষেত্রফল এবি, তার সাথে উচ্চতা যদি গুণ করো তাহলে কি হবে? এবিসি। তাহলে আয়তন, কার আয়তন? আয়তাকার ঘনবস্তুর আয়তন।
আয়তন হচ্ছে ভূমির ক্ষেত্রফল তার সাথে উচ্চতা গুণ করলে হবে। আর আয়তনের একক কি? ঘন একক। ঘন একক, তিনটা একক গুণ করলে হবে ঘন একক। বোঝা গেছে? এইটাই আমাদের আয়তাকার ঘনবস্তু। ওকে, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার সলিড। তার তিনটা সূত্র আমাদের লাগবে জেনারেল ম্যাথে। এটা হায়ার ম্যাথেও লাগবে। হায়ার ম্যাথে দেখবা ঘনজ্যামিতি একটা চ্যাপ্টার আছে, সেখানে এই বেসিক জিনিসগুলো জানাই লাগবে। এবার আসো ঘনক। এই আয়তাকার ঘনবস্তু যদি ঘনক হইতো, ঘনক মানে কি? কিউব। যদি ঘনক হইতো তখন কি হইতো? একটু খেয়াল করো যে ঘনক বা কিউব হইলে তখন কি হইতো। ঘনকের কি তিনটা বাহু সমান না? ওই যে রুবিক্স কিউব মিলায় না, 6টা কালার থাকে মিলায়, হ্যাঁ? তাহলে এই যে রুবিক্স কিউব, কিউব হচ্ছে একটা ঘনক, এমন একটা আয়তাকার ঘনবস্তু যেটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবগুলো সমান, সেটাকেই ঘনক বলে। তাহলে ঘনক সে কিন্তু নিজের একটা আয়তাকার ঘনবস্তু, ঠিক না? তাহলে ঘনকের কি হবে? সবগুলো সমান হবে। ঘনকের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এই সবগুলাই সমান হবে, এ ওজা বি ওতা সি ওতা, এবং সবগুলোকে আমরা এ ধরতে পারি। এই সবগুলো আসলে এ তাহলে না, তাহলে ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যেহেতু একই, প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য বলা হয় সেটাকে, প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য যেহেতু এক, সেগুলোকে তাহলে এ বি সি তিনটা দিয়ে তো ডিনোট করার প্রয়োজন নাই, শুধুমাত্র এ দিয়ে প্রকাশ করলেই হয়। তাহলে ঘনকের ধারের দৈর্ঘ্য হচ্ছে এ। এবার দেখো, তাহলে ঘনকের কর্ণটাই প্রথমে বের করি। ঘনকের কর্ণ, তাহলে ঘনকের কর্ণ, এটা কিন্তু ঘনকের কর্ণ। আয়তাকার ক্ষেত্রে কর্ণ ছিল কি? a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, এটা রুট ছিল না? তাহলে দেখো তো ঘনকের ক্ষেত্রে তিনটাই তো a, তাহলে a স্কয়ার এইটাও a স্কয়ার, হ্যাঁ? দেখো তো এটা কি হয়? তিনটা a স্কয়ার না? তাহলে 3a স্কয়ার তার উপরে রুট, হ্যাঁ? তাই তো? তাহলে রুট 3 আর a স্কয়ার আর রুট ভেঙে যাবে না? রুট 3a, এটা হচ্ছে ঘনকের কর্ণের দৈর্ঘ্যের সূত্র, রুট 3a। তুমি এটা তো ডিটেইলস লিখতে হবে না, যখন প্রশ্ন আমরা সমাধান করব তখন জাস্ট এই সূত্রটা আমরা লিখে ফেলবো। এবার দেখো ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল। ঘনক তো একটা আয়তাকার ঘনবস্তু, তাইলে আয়তাকার ঘনবস্তু সমগ্র তলের ক্ষেত্রফল কি ছিল? 2 ইনটু এবি প্লাস বিসি প্লাস সিএ, এত বর্গ একক। এখন সবগুলাই তো এ, বি এর পরিবর্তে এ বসায় দাও, এইখানে বি এর পরিবর্তে এ, সি এর পরিবর্তে এ, সি এর পরিবর্তে এ, আর এ তো এই। দেখো তো এইখানে কি হইল? এ স্কয়ার এ স্কয়ার এ স্কয়ার গুণ করলে, তাহলে দেখো তো এই তিনটা যোগ করলে কি হয়? 3a স্কয়ার, 3a স্কয়ার আর 2 গুণ করলে কি হবে? 6a স্কয়ার। তাহলে এত বর্গ একক হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। বুঝছো? ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, হ্যাঁ? হ্যাঁ, আচ্ছা। তাহলে এবার দেখো আয়তন। আয়তন এখানে লিখে দেই আয়তনটা, হ্যাঁ? আয়তন কার আয়তন? ঘনকের আয়তন। আয়তাকার ঘনবস্তুর আয়তন ছিল এবিসি, এত ঘন একক। এখানে বিওএ সিওএ, তাহলে কি হবে? তিনটা এ গুণ করলে কি? এ কিউব না? এত ঘন একক। এই গেল আয়তাকার ঘনবস্তুর সূত্র। বোঝা গেছে? আয়তাকার ঘনবস্তুর সূত্র এটা, আর এটা হচ্ছে ঘনকের সূত্র। ওইটার এটা কি? আর এটা কই থেকে আসছে? পিথাগোরাস থেকে আসছে। আর হচ্ছে আমাদের নরমাল যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, সেটা থেকে আসছে। খুবই সিম্পল। তাহলে আমি এটা মুছে আমি একটু সিলিন্ডার দেখাবো। একটু খেয়াল করো, সিলিন্ডার, সিলিন্ডার বা বেলন, এটার বাংলা নাম হচ্ছে বেলন, ইংলিশে যেটাকে বলা হয় সিলিন্ডার, বাংলায় বলা হয় বেলন, ইংরেজিতে বলা হয় সিলিন্ডার। সিলিন্ডারের ক্ষেত্রে একটু খেয়াল করতে হবে, একটু সূত্রগুলো বুঝতে হবে। আমরা মুখস্থ করে অঙ্ক করতে পারবো, কিন্তু আমি চাই না আমার স্টুডেন্টরা মুখস্থ করুক সূত্র না বুঝে। মুখস্থ পরের বিষয়, আগে সূত্রগুলো বুঝতে হবে, অনুধাবন করতে হবে যে সূত্রগুলো আসলে কিভাবে আসলো, কোথায় থেকে আসলো। সূত্র মানে কি? সূত্র হচ্ছে একটা বড় একটা ম্যাথ, সেই ম্যাথের সংক্ষিপ্ত রূপ। ঠিক আছে? খালি কোশ্চেন আর হচ্ছে অ্যান্সার, সেটাই হচ্ছে সূত্র। এবার খেয়াল করো, সিলিন্ডার, এই যে মার্কার, এটা একটা সিলিন্ডার। সিলিন্ডার মানে পাইপ, বেলন মানে পাইপ, সিলিন্ডার মানে পাইপ।
জাস্ট পাইপ, আর কিছু না। যত পাইপ রকমের যত কিছু আছে সেটা হচ্ছে সিলিন্ডার। হ্যাঁ, দেখো তাহলে সিলিন্ডার দেখতে কেমন? সিলিন্ডার দেখতে হচ্ছে এই ধরো উপরে একটা বৃত্তাকার ক্ষেত্র থাকবে, নিচেও একটা বৃত্ত ক্ষেত্র থাকবে। চেপে যাচ্ছে, বুঝে নিও, আমার আঁকানো সুন্দর না, বুঝে নিতে হবে। এটা একটা সিলিন্ডার, একটা পাইপ। তাহলে এই সিলিন্ডারের কি কি মেজারমেন্ট থাকবে দেখো তো। সিলিন্ডারের ভূমি, এই নিচে কি একটা বৃত্ত না? তাহলে এটা একটা বৃত্ত, উপরেও একটা বৃত্ত। তাহলে একটা বৃত্ত যদি হয়, সেই বৃত্তের ব্যাসার্ধ থাকবে না? বৃত্তের কেন্দ্র থাকবে, কেন্দ্র থেকে এই পর্যন্ত যে দূরত্ব সেটা ব্যাসার্ধ। এই ব্যাসার্ধ ধরো যে আর, ব্যাসার্ধ হচ্ছে আর। এবার আর কি থাকবে? আর হচ্ছে এটা কতটুকু উঁচু, উচ্চতা থাকবে। তাহলে সিলিন্ডারের যে উচ্চতা সেটা ধরো যে এইচ। সিলিন্ডারের ব্যাসার্ধ হচ্ছে আর, উচ্চতা হচ্ছে এইচ। এই সিলিন্ডারে আর কিছু নাই, ব্যাসার্ধ আর, উচ্চতা হচ্ছে এইচ। তাহলে এই সিলিন্ডারে কি কি থাকতে পারে? প্রথমে হচ্ছে সিলিন্ডারের প্রথমে আয়তনটা বের করে দেই। ওই যে ওইটা তো আমরা, আমাদের তো এখানে একটু ধারণা হয়েছে যে আয়তন কিভাবে বের করতে হয়। আয়তনটা বের করে দেই। সিলিন্ডারের আয়তন খেয়াল করো, এই সিলিন্ডারের আয়তন। হ্যাঁ, সিলিন্ডার আমি লিখে দিই ব্যালন বা সিলিন্ডার। ব্যালন বা হচ্ছে সিলিন্ডার, এটার কি আয়তন। আয়তন কি হবে? আমি একটু আগে বলছি যে আয়তাকার যে কোনো বস্তু হলে সেটার আয়তন কি হয়? ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা। ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা। ভূমি কি একটা বৃত্ত না? তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল আমরা দেখেছি না যে পাই আর স্কয়ার। তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। তার সাথে কি গুণ করতে হবে? উচ্চতা। পাই আর স্কয়ারের সাথে তুমি যদি এইচ গুণ করো তাহলে যেটা পাবা সেটা হচ্ছে সিলিন্ডারের আয়তন। তাহলে এটার একক কি হবে? ঘন একক। হ্যাঁ, সিলিন্ডার আয়তন শেষ, পাই আর স্কয়ার এইচ। সিলিন্ডার আয়তন কি? পাই আর স্কয়ার এইচ। এবার আসো সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফলের আগে আমরা একটা জিনিস দেখব যে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল। সিলিন্ডারের যে বক্রতল সেইটার ক্ষেত্রফল কি? একটু খেয়াল করো। বক্রতলের ক্ষেত্রফল মানে যেই তলটা বক্রাকারে বা চক্রাকারে আছে, বক্রতলের ক্ষেত্রফল। খুবই চমৎকার এটা। এই সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল, একটু সিলিন্ডার দেখাই তোমাদের। এই ধরো এটা একটা সিলিন্ডার হয়ে গেছে না? হ্যাঁ, একটা সিলিন্ডার হয়ে গেছে। এই সিলিন্ডার, এটার বক্রতল মানে কি? এই যে বক্রপৃষ্ঠ, এই যে রাউন্ড আকারে যে বক্রপৃষ্ঠ আছে সেটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল। হ্যাঁ, এই যে তলটা এটার ক্ষেত্রফল। আচ্ছা, এই তলটা আসলে কি? এই তলটা এটাই না? একটা আয়তক্ষেত্র না? সেইটাই তো এরকম পেঁচিয়ে আমরা সিলিন্ডার বানায় ফেলছি। তাহলে বক্রতলের ক্ষেত্রফল মানে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আর কিছুই না। এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত বলতো? এইচ না? দৈর্ঘ্য তো এইচ, লম্বাই তো এইচ। আর এইদিকে প্রস্থ, সেইটা কি? প্রস্থটা একটু খেয়াল করো। এটা কি বৃত্ত ছিল না? তাহলে বৃত্ত থাকাকালীন সময়ে এটা কি ছিল? এই জিনিসটা, এটা কি বৃত্তের পরিধি না? বৃত্তের পরিধি 2 পাই আর। বৃত্তের পরিধি কি? 2 পাই আর। যখন খুলে ফেলছো তখন এইটাও কি 2 পাই আর না? পরিধি তো এখানে প্রস্থ হয়ে গেছে। তাহলে এই দিকে হচ্ছে 2 পাই আর, এই দিকে হচ্ছে এইচ। 2 পাই আর এইচ। তাহলে এইটার বক্রতলের ক্ষেত্রফল কি হবে? 2 পাই আর, তার সাথে গুণ করবা কি? এইচ। তাহলে বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এইচ। এত বর্গ একক। হ্যাঁ, সংক্ষেপে লিখলাম, জায়গা নেই। বুঝছো? আর নিচে কি একটা বৃত্ত ক্ষেত্র না? বৃত্ত না, নিচে একটা বৃত্ত, উপরে একটা বৃত্ত। এই বৃত্তের ক্ষেত্রফল কি? পাই আর স্কয়ার। উপরের বৃত্তের ক্ষেত্রফল কি? পাই আর স্কয়ার। তাহলে তোমাকে যদি বলে সমগ্র তলের ক্ষেত্রফল, সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল, সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল, দেখো তো নিচে আছে কি? পাই আর স্কয়ার। উপরেও কি? পাই আর স্কয়ার না? তাহলে পাই আর স্কয়ার যোগ করে দিই, আমি একটু দেখাই। এইটা হচ্ছে পাই আর স্কয়ার, উপরেরটা নিচেরটা যোগ করলাম, দুইটা তল।
তার সাথে কি বক্রতল, বক্রতলের ক্ষেত্রফল কি 2 পাই আর এইচ, এগুলো সব যোগ করলে যেটা বাবা সেটা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল বর্গ একক। কয়টা? 2টা পাই আর স্কয়ার না, 2 পাই আর স্কয়ার, সাথে কি 2 পাই আর এইচ। কিছু কি কমন নেওয়া যাবে দুইটা থেকে? 2 পাই আর কমন নেওয়া যায় না? কমন নিলে এখানে কি থাকে? শুধু আর থাকে, আর এখান থেকে 2 পাই আর কমন নিলে শুধু এইচ থাকে। এটাই হচ্ছে আমাদের সূত্র, সূত্র আকারে এটা মনে রাখতে হবে যে সিলিন্ডারের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর ইনটু আর প্লাস এইচ। ওকে, এইবার সিলিন্ডারের আয়তন শিখলাম, সমগ্রতলের ক্ষেত্রফল শিখলাম, বক্রতলের ক্ষেত্রফল শিখলাম, আর হচ্ছে সিলিন্ডার আর কিছু নাই, সিলিন্ডার কমপ্লিট। তাহলে আমাদের কিন্তু তিনটা বেসিক সূত্র জানা হয়ে গেল। হ্যাঁ, এগুলো দিয়ে আমরা সবকিছুই করতে পারবো, আর কিছু নাই। হ্যাঁ, সিলিন্ডারে এইটাই, বক্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল, আর হচ্ছে আয়তন। ওকে, এখন আমরা অনুশীলনীতে যাব, অল্প কিছু ম্যাথ দেখাই দেব, ক্লাস বেশি দীর্ঘায়িত করব না, পরবর্তী ক্লাসে হয়তো সবগুলো ম্যাথ করাই দেব। 16.4 আমরা চলে যাচ্ছি অনুশীলনী, ডাইরেক্ট অনুশীলনীতে চলে যাচ্ছি। এটা একটু মুছে দেই। হ্যাঁ, এটা একটু মুছে দেই, মুছে দিয়ে সামান্য কিছু অঙ্ক করে দিব এবং দ্রুত করাই দেব। তোমরা বই নিয়ে বসবা, অবশ্যই ক্লাস করার সময় আমি বারবার বলি বই নিয়ে বসবা, বই ছাড়া কোনো গতি নাই। বোর্ড বই মাস্ট, এটা কমপ্লিট করতে হবে। তারপরে তোমার যা খুশি টেস্ট পেপার, ওয়ানডে পেপার, টি20 পেপার, যা খুশি তাই শেষ করতে পারো। হ্যাঁ, সাপ্লিমেন্ট, এই সাপ্লিমেন্ট, ওই সাপ্লিমেন্ট, গাইড, নোট, সাজেশন, যা খুশি তাই করতে পারো, কিন্তু সবার আগে আমাকে প্রাধান্য দিতে হবে কার প্রতি? বইয়ের প্রতি। সরকারি বই, সেটা হচ্ছে আমাদের দেশের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে কিনা, সেটার প্রতি কিন্তু আমাদের দায়বদ্ধতা আছে। বই অবশ্যই পড়তে হবে, নইলে আমরা কি করব? আমরা সরকারি বই না পড়লে এটা হচ্ছে দেশের জনগণের সাথে এক ধরনের প্রতারণার শামিল হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এবার অনুশীলনীতে যাই। 16.4 দ্রুত করাবো। প্রথমে এমসিকিউ, দুইটা এমসিকিউ আছে। দেখো, বলছে যে একটি সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 7 সেন্টিমিটার আর হচ্ছে 5 সেন্টিমিটার, এর পরিসীমার অর্ধেক কত সেন্টিমিটার? এই সহজ, এটা সামান্তরিক, যে প্রথম দিকে যে অধ্যায় করিয়েছিলাম না 16.2, সেখানে আছে যে একটা সামান্তরিক, সামান্তরিকের দুইটা বাহু দেওয়া আছে, সন্নিহিত বাহু, এদিকের বাহু এদিকের বাহু। তাহলে সামান্তরিকের দুইটা বাহু দেওয়া আছে কত? 7 আর 5। সামান্তরিক দেখাই দিই, চিত্র সহ দেখাই দিই। ধরো যে একটা সামান্তরিক, এই যে এখানে 1 নাম্বার এটা। হ্যাঁ, একটা সামান্তরিক, ছোট করে আঁকি। এই ধরো একটা সামান্তরিক, সন্নিহিত বাহু এটা হচ্ছে 7 সেন্টিমিটার, এটা হচ্ছে 5 সেন্টিমিটার। এটা 7 হইলে এটাও 7 না, এটা 5 হইলে এটাও 5। বলছে পরিসীমার অর্ধেক কত? পরিসীমা কি? 4টা বাহুর যোগফল না? সূত্র দিয়ে করতে পারো, আমি চিত্র দিয়ে বোঝাচ্ছি। 4টা বাহু যোগ করলে কত হয়? 10, 7 7 14, তাহলে 24। 24 এর অর্ধেক কত? 12 না? তাহলে এটা आंसर হবে কত? 12। পরিসীমার অর্ধেক হচ্ছে 12। বোঝা গেছে? 2 নাম্বার, 2 নাম্বারটা সহজ জিনিস। সমতলীয় জ্যামিতিতে, একটা সমতলীয় জ্যামিতিতে কি হবে? সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ এক সমকোণ অপেক্ষা ছোট। হ্যাঁ, ছোটই তো। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ কত? 60 ডিগ্রি, তাই না? 60 ডিগ্রি করে, তাহলে তো সমকোণের চেয়ে ছোট। সমকোণ মানে কি? 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের সমষ্টি এক সমকোণ। হ্যাঁ, এটাও সত্য। একটা সমকোণী ত্রিভুজের একটা কোণ সমকোণ, আর অপর যেই দুই কোণ সেই দুইটা মিলে কত? সেই দুইটা মিলেও এক সমকোণ 90 ডিগ্রি, কারণ তিনটা মিলে 180 হইতে হবে। ত্রিভুজের যে কোনো বাহু বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় বিপরীত অন্তস্থ প্রত্যেকটি কোণ অপেক্ষা বৃহত্তর। হ্যাঁ, একটা ত্রিভুজের বহিস্থ কোণ সবসময় কি হয়? বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান হয়। তার মানে বিপরীত অন্তস্থ কোণের চেয়ে বড় হবেই, যেহেতু দুইটা মিলে ওইটা সমান, বড় হবেই। এই তিনটাই সঠিক। এবার আমরা অরিজিনাল ম্যাথে যাই। হ্যাঁ, 3 নাম্বার, একটা আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য 16, প্রস্থ 12, উচ্চতা 4.5 মিটার, এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতলের মানে সমগ্র তলের ক্ষেত্রফল আসলে, কর্ণের দৈর্ঘ্য এবং আয়তন। সোজা জিনিস, 16, 12 আর হচ্ছে 4.5। দেখো কি কি দেওয়া আছে, কিভাবে লিখবা। 3 নাম্বার, নাম্বার 3 লিখবা যে আয়তাকার ঘনবস্তুর কি? দৈর্ঘ্য। দৈর্ঘ্যকে এ দিয়ে ডিনোট করো। এ দেওয়া আছে কত? 16।
16 মিটার। তারপরে আয়তাকার ঘনবস্তুর প্রস্থ বি, সেটা দেওয়া আছে 12। আয়তাকার ঘনবস্তুর উচ্চতা সি, সেটা দেওয়া আছে 4.5 সেন্টিমিটার। কি চাইছে? ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল, আয়তন আর হচ্ছে কর্ণের দৈর্ঘ্য, এগুলাই চাইছে, তাই না? তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল সূত্রে বসায় দাও ডাইরেক্ট। লিখবা কি? যে সুতরাং সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? 2 ইনটু এবি প্লাস বিসি প্লাস হচ্ছে সিএ, এত বর্গ একক। এখানে বর্গ একক লিখবা যখন সূত্র লিখবা, তারপরে যখন মান বসাবো, আমি এদিক সরিয়ে লিখি নাহলে জায়গা হবে না। 2 এবি এর মান কত? 16, বি এর মান কত? 12, আবার বিসি তাহলে 12 ইনটু হচ্ছে 4.5 যোগ সিএ 4.5 ইনটু হচ্ছে 16। এইখানে তুমি লিখবা বর্গ মিটার, কারণ সবকিছু মিটারে দেওয়া আছে, তাহলে বর্গ মিটার। হ্যাঁ, এখানে ক্যালকুলেশন করে যা হবে তাই, ক্যালকুলেটরে ইনপুট দিয়ে দিবা, বের হয়ে যাবে। তাহলে কত আছে? 16 ইনটু হচ্ছে 12 প্লাস হচ্ছে 12 ইনটু 4.5 প্লাস হচ্ছে 4.5 ইনটু 16 কোন হচ্ছে 2, 636, 636। খুব চমৎকার নাম্বার, 636 এত বর্গ মিটার। বুঝছো? সমগ্র তলের ক্ষেত্রফল। তারপরে কি? আয়তনের সূত্র কি ছিল? জাস্ট এবিসি, এত ঘন একক, এখানে একক লিখবা। তারপরে যখন মান বসাবা 16 গুণ 12 গুণ 4.5 এত ঘন মিটার, ঠিক আছে? তারপরে গুণ করে দিবা, সূত্রের টাইমে কিন্তু মিটার সেন্টিমিটার এগুলো বসাবা না বসানোই ভালো। 12 ইনটু হচ্ছে 4.5 864 কত আসে? 864 এত ঘন মিটার। এককের সময় খুব সাবধান, বর্গ মিটার লিখলেই কিন্তু জিরো পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, আমি হলে জিরো দিব, আমি যদি এই খাতা দেখি। তারপরে কর্ণ উপরে লিখে দিই, এই জায়গাটায় লিখে দিই। হ্যাঁ, এই জায়গাটায় লিখে দেবে, পাশে যাতে আরেকটা ম্যাথ করা যায়। বাকি অংশ উপরে লিখতেছি, দেখো। তাহলে কর্ণ, কার কর্ণ? ওই আয়তাকার ঘনবস্তুর কর্ণ। কর্ণের সূত্র কি ছিল? √a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এত একক। তাহলে √16 স্কয়ার প্লাস হচ্ছে 12 স্কয়ার প্লাস হচ্ছে 4.5 তার উপরে স্কয়ার, এত মিটার। হ্যাঁ, এটাও ক্যালকুলেটরে জাস্ট ইনপুট দিয়ে দিবা, বের হয়ে যাবে। কি দিবা? 16 স্কয়ার প্লাস হচ্ছে 12 স্কয়ার প্লাস হচ্ছে 4.5 তার উপরে স্কয়ার, কত হয়? 420.25 এত মিটার। ওকে, ক্লিয়ার? 3 নাম্বার। 4 যাই। 4 নাম্বার কি বলেছে? এটা 8 না কিন্তু 4 বাংলায় লিখেছি। 4 নাম্বার বলেছে একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতার অনুপাত দেওয়া আছে। অনুপাত, দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতার অনুপাত 21 16 12। কর্ণের দৈর্ঘ্য 87 সেন্টিমিটার হলে ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল, মানে সমগ্র তলের ক্ষেত্রফল আর কি, 21 16 আর হচ্ছে কত? 12। এটা হচ্ছে অনুপাত। একটা আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতার অনুপাত দেওয়া আছে, ঠিক আছে? অনুপাতটা এরকম যে তাদের দৈর্ঘ্য অনুপাত প্রস্থ অনুপাত হচ্ছে উচ্চতা, এটা অনুপাত। এইটা আবার সমগ্র তলের ক্ষেত্রফল, সেটা দেওয়া আছে 87। এই ইনফরমেশনগুলো এখানে একটু লিখে রাখি। সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 87। সমগ্র তলের ক্ষেত্রফল না, নাকি কর্ণ? ও, কর্ণের দৈর্ঘ্য। দাঁড়াও, এটা হচ্ছে কর্ণ, ঠিক আছে? এই যে ওইটার কর্ণ হচ্ছে 87 সেন্টিমিটার। এগুলো সব সেন্টিমিটারে দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে আমাদের দুইয়ের ইনফরমেশন, আমি সংক্ষেপে লিখলাম। দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতার অনুপাত এইটা, কর্ণ এইটা। এটা হইলে সমগ্র তলের ক্ষেত্রফল কত। তাহলে তুমি ধরে নিবা, এখানে ধরতে হবে যে ধরি বা মনে করি আয়তাকার ঘন বস্তুটির দৈর্ঘ্য a
এইটা সমান, যেহেতু 21 দেওয়া আছে অনুপাতে, তাহলে 21 এর সাথে কিছু একটা চলক ধরে নেই, 20x 1x, এত সেন্টিমিটার, মিটার না সেন্টিমিটার, এটা আমরা ধরে নিলাম। অনুপাত দেওয়া আছে, তাহলে তার সাথে x ধরে নিলেই হয় না? আয়তাকার ঘনবস্তুটির প্রস্থ তাহলে আমরা কি ধরবো? প্রস্থ অবশ্যই এই পরেরটা, তাহলে এটার সাথে আমরা x ধরি, অনুপাত যাতে সেম থাকে। আয়তাকার ঘনবস্তুটির উচ্চতা, উচ্চতা c, এটা সমান তাহলে কি 12x, বুঝছো? তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল 2 ইনটু সূত্র কি AB প্লাস BC প্লাস CA এত একক, সূত্র লিখলাম। তারপর 2 ইনটু 1x, এ মানে কি 21x, তার সাথে কত 16x গুণ b এর মান কত 16x, তার সাথে 12x c, তারপরে কি 12x তার সাথে কি 21x, বুঝছো? ওই ভিতরে চলে গেছে, বুঝে নিও। এখানে একক লিখে দেই, সেন্টিমিটার, সেন্টিমিটার। দেখো 2, এগুলো সব গুণ করে যোগ করতে হবে, সব গুণ করে যোগ করে দিতে হবে। দাও আমি গুণ করে যোগ করে দিই। দেখো x আর x গুণ করলে তো x স্কয়ার হবেই, এটা তো জানোই। এখানে x স্কয়ার, এখানে x স্কয়ার, তাহলে শুধু সংখ্যার গুণ করে যোগ করে তার সাথে x স্কয়ার লিখলেই হবে। তুমি কি করবা, 21 ইনটু হচ্ছে 16 প্লাস হচ্ছে 16 ইনটু 12 প্লাস হচ্ছে 12 ইনটু 21, 780 আসে। হ্যাঁ, এই পুরাটা আসে 780 x স্কয়ার, তার সাথে এটাও গুণ করে দিই, এই 2 ও গুণ করে দিই। হ্যাঁ, গুণ হচ্ছে 2, জায়গা কম, তাহলে 1560 x স্কয়ার, 1560 x স্কয়ার, এত বর্গ সেন্টিমিটার হচ্ছে তার সমগ্র তলের ক্ষেত্রফল, বুঝছো? এবার আসো কর্ণ, কারণ কর্ণের দৈর্ঘ্য কিন্তু দেওয়া আছে, কর্ণ এর জন্য বের করব। তাহলে কর্ণ সমান কি ছিল, রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এত একক। তাহলে রুট ওভার 21x তার উপরে স্কয়ার, 16x তার উপরে স্কয়ার, 12x তার উপরে স্কয়ার, বুঝছো? এত সেন্টিমিটার, এটা কিন্তু একক শুধু। তাহলে এটাকেও আমরা কি করব, বর্গ করে যোগ করে রুট করে দেই। দেখো 21 মনে হয় 441, তারপরে হচ্ছে এইটা আর হচ্ছে 144, 12 স্কয়ার বলে না, 841 হয় টোটাল, 841 x স্কয়ার হয় এই রুটের ভিতরে। তাহলে তুমি এটাকে যদি রুট করে দাও তাহলে বের হবে 29, শুধু সংখ্যাটা বের হইছে কত 29। আর দেখো x স্কয়ার ছিল, সেটাকে রুট করলে কি হবে, x হবে। আমি একবার লিখে দিলাম, আমি আশা করি এটা তোমরা বুঝছো। কর্ণ, সমগ্র তলের ক্ষেত্রফল আর এগুলা। এবার দেখো কর্ণ তো এটা দেওয়া আছে, তাহলে তার মানে কি এটাই তো এটা। হ্যাঁ, তাহলে এটা লিখবা যে প্রশ্ন মতে এই যে আমাদের কর্ণ 29x, এটাই কত হবে 87 হবে। এইখান থেকে x ইকুয়াল কত 29 এর পাশে নিয়ে যাও, 87/29, তাহলে এটা কাটাকাটি করলে হয় 3, ঠিক আছে 3 হবে। তাহলে x এর মান হচ্ছে 3। এই x এর মান তুমি যদি এখানে বসায় দাও তাহলেই তো অ্যানসার তুমি পেয়ে যাবা, বুঝছো? x এর মান জাস্ট এখানে বসায় দিবা, অ্যানসার পেয়ে যাবা, সমগ্র তলের ক্ষেত্রফল। আবার লিখবা অ্যানসারের ক্ষেত্রে পরে যে আবার এই কথাটা লিখবা, লিখবা যে সুতরাং সমগ্র, এটা লাস্ট লাইন, ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল সমান আমাদের কি ছিল 1560 x স্কয়ার, এত বর্গ সেন্টিমিটার। তাহলে 1560 x স্কয়ার মানে কি 3 স্কয়ার, 3 স্কয়ার মানে কত 9 না? হ্যাঁ, তাহলে এটাকে তুমি গুণ করে দাও, 1560 মাল্টিপ্লাই বাই 3 স্কয়ার, তাহলে 14040, অ্যানসার হচ্ছে 14040 এত বর্গ সেন্টিমিটার, বুঝছো? হ্যাঁ, দুইটা ম্যাথ দেখিয়ে দিলাম আর একটু সূত্র দেখিয়ে দিলাম। ক্লাসটা আর লং করব না,
এইটুকুই থাকুক। হ্যাঁ, পরবর্তী ক্লাসে পরবর্তী ম্যাথগুলো আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো, আল্লাহ হাফেজ।